জেলার সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। 2009 থেকে 2023 সালের মধ্যে 234 বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচারকৃত অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলমান উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সেসব অর্থ দেশের জন্য ব্যয় করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির শঙ্কা নেই বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, দুর্নীতির টুটি চেপে ধরে দেশের অর্থ কিভাবে জনস্বার্থে ব্যবহার করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। প্রশ্ন এবং উত্তর। সংসদ অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে সংসদ নেতার কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে নানান প্রশ্ন সংসদ সদস্যদের। জবাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেন, 180 দিন, 1 বছর ও 5 বছরের লক্ষ্যমাত্রা ঠিক করে ইশতেহার বাস্তবায়ন করবে সরকার। বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি সবারই প্রতিনিধিত্ব করবে এই সরকার। জানান, ব্যক্তি নয়, পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার। ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে। পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে কার্ড পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। এবং এক প্রশ্নের জবাবে সংসদ নেতা কথা বলেন পাচার হওয়া দেশের টাকা ফিরিয়ে আনা নিয়ে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে সরকারের নেয়া কর্মপরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কথা বলেন। তুলে ধরেন 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার আধুনিকায়নের উদ্যোগগুলোর কথাও। বিদেশি ভাষা শিক্ষা, গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই, পেপলের কার্যক্রম শুরুর উদ্যোগ, ক্রীড়া ভাতা চালুর বিষয়গুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। পেপলের কার্যক্রম আরম্ভ করার কার্যকর উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে এবং এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। স্পিকার নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে। দর্শক, জুলাই সনদ আদেশ ইস্যুতে কিছুক্ষণ আগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে আরো জানবো, সংসদ ভবন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, ওয়াকআউটের বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাওন, খানিকটা উত্তেজনা ছড়ালো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে আরও একবার, অর্থাৎ ওয়াকআউট করল সংসদের বিরোধী দল। সেই ওয়াকআউট প্রথম দিনেও হয়েছিল। সংসদের এই অধিবেশনের প্রথম দিনেও রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। এবার 6ষ্ঠ দিনে এসে মুলতবি প্রস্তাবকে ঘিরে, এবং সেই মুলতবি প্রস্তাব মূলত জুলাই সনদ ইস্যুতে, অর্থাৎ জুলাই সনদ কিংবা গণভোটের প্রেক্ষিতে যে সংস্কার, সেই সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার নিয়ে যে কমিটি গঠন করার কথা এবং সংবিধান সংশোধন নিয়ে যে কমিটি গঠন কথা, সেই কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে মূলত আসলে এই বিরোধী দলের সঙ্গে সরকার দলীয়
যে অবস্থান বা বিপরীতমুখী অবস্থান সেটি অনেকটি স্পষ্ট হয়েছে। অর্থাৎ বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল সংসদে বলেছেন যে তারা এই সংক্রান্ত কমিটিতে সমান সংখ্যক সদস্যপদ চান, অর্থাৎ বিরোধী দলের সদস্য এবং সরকার দলীয় তরফ থেকে যে সদস্যরা থাকবেন তারা সমসংখ্যক সদস্য হবেন। এবং গতকাল মুলতবি প্রস্তাবে এটি আলোচনা হয়, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা হয়, কিন্তু সেখানটায় কোনো ধরনের সমাধান মেলেনি। এবং সমাধান মেলেনি বলে আজকে যে নির্ধারিত মুলতবি প্রস্তাবের সময়সূচি অর্থাৎ আসরের নামাজের পরে কিছু প্রশ্নোত্তর পর্ব ছিল, তার পরপরই মুলতবি প্রস্তাবের আলোচনার শুরুতেই জামায়াত ইসলামের আমির এবং সংসদের বিরোধী দলের নেতা তিনি বক্তব্য রাখেন এবং তার বক্তব্যে তিনি গতকাল আইনমন্ত্রীর বক্তব্য এবং তার বক্তব্য অর্থাৎ জামায়াত ইসলামের আমির সংসদের বিরোধী দলের নেতার বক্তব্যকে মিসকোট করার অভিযোগ করেন তিনি, এবং সেটি ইন্টেনশনালি হয়েছে এমনটিও মনে করেন না সংসদের বিরোধী দলের নেতা। তারপরেও তারা যেহেতু গতকালকের আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের সমাধান বা সুরাহা পাননি, সে কারণে আজকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্যদিকে স্পিকারের তরফ থেকে বলা হয়েছে যেটি আইনের মাধ্যমে মীমাংসা করা যায় বা আইনের মাধ্যমে যেটি সমাধান করা যায় সেটি মুলতবি প্রস্তাবের আলোচনায় আসতে পারে না, এটি মাননীয় স্পিকারের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে এটি আসলে কোনো দলের বিষয় নয়, এটি গণভোটের বিষয়, এটি জুলাই সনদের বিষয়, জুলাই আকাঙ্ক্ষার বিষয়, এবং সে কারণেই তারা তাদের এই অবস্থানটুকু পরিষ্কার করেছেন। আজকে দিনে আরও একটি মুলতবি প্রস্তাব হওয়ার কথা রয়েছে, সেখানেও এই ইস্যুটি নিয়ে আলোচনা হতে পারে, স্পিকার এমনটি বলেছেন। কিন্তু সংসদের বিরোধী দলীয় নেতা বলেছেন সেই মুলতবি প্রস্তাবে কী আলোচনা হতে পারে সেটির একটি ধারণা তারা পেয়েছেন, সে কারণে তারা 2টি সিদ্ধান্তের অর্থাৎ তাদের পূর্বের যে আলোচনা সেটির কোনো সমাধান না মেলায় এবং পরবর্তী মুলতবি প্রস্তাব যেটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে তারা মূলত আজকে ওয়াকআউট করলেন। এবং বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পরে গণমাধ্যমের মুখোমুখি হবেন সংসদের বিরোধী দলীয় নেতা, সেখানে আজকের এই ওয়াকআউট নিয়ে তাদের অবস্থান তারা আরও একবার পরিষ্কার করবেন। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কমিটি গঠন হবে শিগগিরই, এটি সংবিধান সংশোধন কমিটি হিসেবে উল্লেখ করছে সরকারি দল। এখানে আপত্তি বিরোধী দলের, তারা বলছেন সংশোধন খুব ছোট বিষয়, তাই কমিটি হতে হবে সংবিধান সংস্কারের, যেখানে থাকতে হবে সমান সংখ্যক সদস্য। চিফ হুইপ জানিয়েছেন 15 থেকে 20 জনের কমিটিতে সদস্য রাখা হবে আনুপাতিক হারে। বিশ্লেষকরা বলছেন সুযোগ নেই সংবিধান এবং সংসদের রীতির বাইরে যাওয়ার। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে গঠন হবে বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের আলোকে বিশেষ কমিটি গঠনের দিকে এগিয়ে যাচ্ছে কাজ। আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই, আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্র মধ্য থেকেও আমরা 1 জনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। এখানেই বিষয়টির শেষ দেখছে না বিরোধী দলগুলো। সকালে জামায়াত এবং এনসিপির একাধিক এমপি অভিযোগ করেন সংশোধনের নামে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এড়িয়ে যেতে চায় সরকারি দল। সংশোধন নয়, তারা চান সংস্কারে কমিটি। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয় সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে, এবং সেই তার মধ্য দিয়ে আসলে তারা তাদের মতো করে তাদের দলীয় যে এজেন্ডা যেগুলো আছে আর কি সেগুলোকেই তারা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। সরকার যে প্রস্তাবটা দিয়েছে তারা সেখানে বলছে সংবিধান সংশোধন কমিটি। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, সংবিধানকে যদি আমরা জুলাইয়ের সনদের আলোকে সাজাতে চাই সেখানে সংশোধন যথেষ্ট না, এখানে সংস্কার করতে হবে। সুতরাং সংশোধন কমিটি এই মুহূর্তে আমরা এটা নিয়ে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। শুধু কমিটির নাম নয়, সদস্য সংখ্যার অনুপাত কি হবে তা নিয়েও মতদ্বৈততা আছে দুপক্ষের মধ্যে। যেহেতু এখানে 70% গণভোটের বিষয়টা জনরায় বাস্তবায়নের বিষয়, সেজন্য আমাদের বিরোধী দলীয় নেতা কাউন্টার প্রস্তাব দিয়েছেন এটাকে নিয়ে সংস্কার কমিটি হতে হবে এবং সেখানে সমান সংখ্যক অংশগ্রহণ থাকতে হবে, যাতে করে জনগণ যেটা চাচ্ছে এটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশেষ কমিটি হতে পারে বা 15 সদস্য হতে পারে, এটা অ্যাকচুয়ালি ফিক্স না। থাকবেন না এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি তাই, কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই।
সরকারি ও বিরোধী দলের মতভেদের বিষয়টি নিয়ে কি ভাবছেন বিশ্লেষকরা? সিনিয়র আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলছেন, কমিটি বা নাম যাই হোক, মানতে হবে সংবিধান এবং সংসদীয় রীতি। সংসদ কার্যকর আছে এবং সংবিধান কার্যকর আছে এবং পরিবর্তনটা সংবিধানে আনা হবে, এটার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় সংসদের। সুতরাং জাতীয় সংসদ যখন সংবিধান পরিবর্তন করবেন, যে নামেই করুন না, তখন কিন্তু ওই সাংবিধানিক কাঠামোর মধ্যেই এটা হবে এবং এটা রুলস অফ প্রসিডিওর যেভাবে আছে সে মাধ্যমেই হবে। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই বলছে তারা জুলাই সনদ মানেন এবং তা বাস্তবায়নে নিজেদের দিক থেকে সক্রিয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে আরো খবরাখবর জানবো। এই মুহূর্তে জামালপুরে আছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, পাম্পগুলোতে তেল মিলছে কিনা এই মুহূর্তের কি অবস্থা জানাবেন? দেখুন শাওন, গত প্রায় 2-3 সপ্তাহ ধরে কিন্তু এই আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, এরকম লাইন করে কিন্তু পাম্পগুলোতে তেল নিচ্ছেন বাইকাররা। যে বিষয়টি বললেন যে জামালপুরের যে পাম্পগুলো রয়েছে 17টি পাম্প, এই পাম্পের মধ্যে আজকে 5টির মতো পাম্পে তেল বিপণন করা হচ্ছে। বিশেষ করে অকটেন ও পেট্রোল যে তেল রয়েছে সেই তেলের কিন্তু সরবরাহ এই গত 3-4 দিন পরে আসায় কিন্তু বাইকাররা বিশেষ করে হুমড়ি খেয়ে পড়েছে। আমরা দেখেছি এটি জাবেদ ফিলিং স্টেশন, এর পাশাপাশি জামালপুরের আরও যে বেশ কয়েকটি পাম্পে যে তেল দেওয়া হচ্ছে সেইগুলোর চিত্র কিন্তু ঠিক একই। সিরিয়াল ধরে ধরে কিন্তু বাইকাররা পাম্পে গিয়ে তেল নিচ্ছেন। আবার রেশনিং পদ্ধতি যেটা রয়েছে সেটিও কিন্তু এখানে সেইভাবেই কিন্তু তেল বিতরণ করা হচ্ছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে জামালপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগগুলোর মধ্যে যে পাম্পের যে তেলের যে মজুদ সেটি কিন্তু টাঙিয়ে দেওয়া, পাশাপাশি হেলমেট পরিধান। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে এই আইনগুলো নিয়মগুলো মানা হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় নিয়মগুলো মানা হচ্ছে না। তো এই ছিল জামালপুরের সব মিলে পরিস্থিতি। তো আরেকটি বিষয় যদি বলি যে ডিজেলের যে সংকটটি রয়েছে সেই সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি চরাঞ্চল বা যে কৃষি ক্ষেতের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেখানে চাষাবাদ হয় সেই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র সংকট দেখা যায়। অর্থাৎ যে মজুতকারী যারা রয়েছে, মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, তারা কিন্তু তেল আমরা দেখেছি বা আমরা শুনেছি যে তেল কিন্তু মজুত করে রেখে সেগুলো কিন্তু পরে বেশি দামে বিক্রি করার অভিযোগ আমরা পেয়েছি। তো সেই সাথে কিন্তু এই বাইকারদের কাছে অভিযোগ পেয়েছি যে কিছু কিছু স্থানে তেল পরিমাণ মতো দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে। শাওন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। তবে বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এর সাথে ভঙ্গুর অর্থনীতি ও জনগণের কাছে দেয়া ইশতেহার রক্ষার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। সংকট মোকাবেলায় আগামীর বাজেট করা হবে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব। তবে গুরুত্ব পাবে নারী, শিশু সহ প্রান্তিক মানুষের স্বার্থও। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। একদিকে সরকারের পর্যাপ্ত মজুদের তথ্য, অন্যদিকে পেট্রোল, অকটেনের জন্য সার্বক্ষণিক হাহাকার। আসন্ন বাজেট সহ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে জ্বালানি তেল নিয়ে কথা বলেন মন্ত্রী। জানান, বিকল্প বাজার থেকে তেল সংগ্রহের চেষ্টা চলছে। বিশ্ব পরিস্থিতির কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকারও। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। আলাপ করেছি এতক্ষণ ধরে কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। অর্থমন্ত্রী আরও জানান, ইশতেহারে দেওয়া জনকল্যাণমূলক নানা প্রকল্পের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে এজন্য টাকা ছাপানো বা ঋণ নয়, বরং আগামীর বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব করতে চায় সরকার। ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। বিনিয়োগ বাড়াতে এবং নতুন আকৃষ্ট করতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আরও জোরদারের কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।
সংযুক্ত আরব আমিরাতে ফুজায়রাতে ড্রোনের ধ্বংসাবশেষ আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এর বরাত দিয়ে এই তথ্য জানায় খালিজ টাইমস। এতে বলা হয়, একটি ড্রোন ফুজায়রার আকাশসীমায় আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির উপর। তবে ওই বাংলাদেশির নাম, পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত সরকার। 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমিরাতে এই নিয়ে মোট 12 জন প্রাণ হারিয়েছেন। ইরান যুদ্ধ থেকে আবারও পিছু হটার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি করুক আর না করুক, সমঝোতা ছাড়াই যুদ্ধ বন্ধ করতে পারে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে ইরান অভিযান। যুদ্ধের শেষ রেখা দেখা যাচ্ছে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। হোয়াইট হাউস জানিয়েছে আজই এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারি ইরানে অভিযান শুরুর পর বেশ কয়েকবারই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন অভিযান দীর্ঘায়িত না করার পরিকল্পনাও। মুখে চাপের কথা স্বীকার না করলেও সময়ে সময়ে ট্রাম্পের অভিব্যক্তিতে চিন্তার ভাঁজ নজরে এসেছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বললেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে ইরানে চলমান সামরিক অভিযান। এক্ষেত্রে ইরানের চুক্তিতে আসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। আমার মনে হয় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আমরা ইরান ছাড়ব। আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়ার তৎপরতা ঠেকানো। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমরা কাজটা শেষ করছি। হয়তো আর 2 সপ্তাহ বা তার চেয়ে 2-1 দিন বেশি সময় লাগতে পারে। শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে এমন বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যুদ্ধের শেষ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে সেই সময় ঘনিয়ে আসছে। আমরা আমাদের প্রতিটি লক্ষ্যের পথে ভালোভাবে এগিয়ে চলেছি এবং নির্ধারিত সময়ের আগেই রয়েছি। এদিকে ইরান ইস্যুতে বড় কোনো ঘোষণা আসতে পারে আজ, জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠন করছে ইসরায়েল। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কোন কোন দেশ এই জোটে থাকবে সেটি স্পষ্ট করেননি তিনি। আমরা শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করছি না, বরং ইরানের অভিন্ন হুমকির বিরুদ্ধে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নতুন জোটও গড়ে তুলছি। আশা করছি ইসরায়েলের নাগরিকদের শীঘ্রই এই জোট সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারব। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের বিবৃতিতে নিন্দা না থাকায় হতাশ ইরান। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও নির্মমতার বিরোধিতা করতে পারে বাংলাদেশ। তবে সরকারকে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দূতাবাস। জানান, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশি 6 জাহাজ ছাড়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। রাষ্ট্রদূত বলছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় তারা শোকাহত। তার দাবি, সেসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান হামলা করেছে। 3 সপ্তাহের হিসাব শেষ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হয়েছে মাস গণনা। এরই মধ্যে যুদ্ধে বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ মারা গেছে প্রায় 2000 ইরানি। দেশটিতে চলমান যুদ্ধে দুঃখ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা। আমাদের প্রত্যাশা হলো এটা যে একটা দেশ যখন অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে, অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করবে। আমরা শুধু চাই যে এই আমেরিকা এবং ইসরায়েল যে আগ্রাসনটা চালিয়েছে সেই আগ্রাসনটার নিন্দা করা হোক। এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই।
যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইরান। বুধবার পর্যন্ত সেসব দেশে থাকা অন্তত 7 বাংলাদেশি মারা গেছেন হামলায়। দুঃখ প্রকাশ করলেও বিদেশি নাগরিকের প্রাণহানির দায় নিতে নারাজ ইরান। যারা যে সমস্ত মুসলমান আপনি বললেন যে অনেকেই মারা যাচ্ছেন, এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। কিন্তু আসলে এটার দায়িত্ব সেই সমস্ত আরব দেশের, যে দেশগুলো মার্কিন ঘাঁটি তারা সেখানে স্থাপন করার অনুমতি দিয়েছে। যুদ্ধে কৌশলগত অবস্থান পাকাপোক্ত করতে শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজের অনাপত্তি দিয়েছিল দেশটি। বাংলাদেশের 6 জাহাজ সেখানে থাকলেও ছাড়া পায়নি এখনো। রাষ্ট্রদূত জানালেন আনুষ্ঠানিকতা শেষের পথে। জাহাজের পূর্ণাঙ্গ যে স্পেসিফিকেশন, এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি। এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহায়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত। বলেন, আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে ইরান। তার আশা বাংলাদেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই সমাধান হবে। এখানে যে জ্বালানির যে কিছু সমস্যা, আমরা এগুলোর সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি, বলেছি যে আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে, তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে নদী, খাল, জলাশয় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের পূর্ব প্রতিশ্রুতি 180 দিনের কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন বলেও জানান মন্ত্রী। ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। আগামী 5 এপ্রিল রবিবার থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্ত জানান। বলেন, টিকা কার্যক্রমের সাথে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু সিদ্ধান্তে টিকা কেনায় সময়ক্ষেপণ হয়েছে। এতে টিকার মজুদ ফুরিয়েছে, যার প্রভাব পড়েছে হাম ছড়ানোর ক্ষেত্রে। এরই মধ্যে হামে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা 1000-এর কাছাকাছি। এ অবস্থায় হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 5 এপ্রিল রবিবার থেকে। এর আগে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হচ্ছে হাম আক্রান্ত এলাকাগুলোতে। এজন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে 2,19,00,000 টিকা। ইমার্জেন্সি ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেবো। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিব। একটা ডোজ করে আমরা দিয়ে যাব। স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা বলছেন, সরকার টিকা সংকট নিয়ে যাত্রা শুরু করলেও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে শুরু করেছে হামের ক্যাম্পেইন। হাম ছড়ানোর সাথে সাথে নিয়েছে পদক্ষেপ। এক্ষেত্রে আতঙ্ক না ছড়ানোর আহ্বান তাদের। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল এমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আপনার
আমরা করতে যাচ্ছি এই রোববার থেকে। প্যানিক হওয়ার কিছু নাই, আপনারা দয়া করে পজিটিভ নিউজ করবেন, মানুষকে টিকা কেন্দ্রে আসতে উৎসাহিত করবেন। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী 2018 সাল থেকে টিকা কার্যক্রম বন্ধ কয়েকদিন আগে দেয়া তার এই বক্তব্য থেকে সরে আসেন। 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত এক মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল, বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি, অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে। তবে এবারে টিকা কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গত বছরের 13 অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আজ ব্রিফিংয়ে এমনটা জানালেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। একই সাথে জানান তথ্য প্রযুক্তির মাধ্যমেও ওই দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি। এর আগে প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার এক আসামি আফজালুলের পরিবার টাকার ব্যাগ নিয়ে যায়, এই অভিযোগ করেন প্রসিকিউটর BM সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, কিন্তু হার্ড ড্রাইভে সেদিনের ফুটেজটি খুঁজে পাননি তিনি। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে, জানান তানভীর জোহা। হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তার জিও লোকেশন, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান সবকিছুই প্রাথমিক অবস্থায় সেখানে আমরা জানতে পেরেছি যে সিস লকগুলোতে যে হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়, তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তাই এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরবানি ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানী এভিনিউয়ের সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন মন্ত্রী। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। এই কর্মসূচির আওতায় 35 লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। গাছ সে অবারিতভাবে আপনার পাশে থেকে আপনাকে বাঁচিয়ে রাখছে। বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানান সড়ক ও সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রী এই ব্যাপারে ভেরি কনসার্ন। তিনি যে কোনো মূল্যে এই 5 কোটি গাছ এবছরে এবং 5 বছরে 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। তার একটা গুরু দায়িত্ব পড়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের উপর। আমরা দৃশ্যমান করতে চাই, গাছ যেমন লাগাতে চাই তার চেয়ে বেশি মনোযোগী হতে চাই গাছকে বাঁচিয়ে রাখার জন্য। মন্ত্রী জানান ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে, তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবারের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বলেন উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে আরও একটি যমুনা সেতু করার পরিকল্পনা করছে সরকার। ওয়েল ফিটনেস আছে, সেই গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছেন, এরকম হয়। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে। 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। রেলমন্ত্রী জানান একটি ডেমো ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এজন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করবে না সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ প্রাণ গেছে 5 জনের। পুলিশ জানায় চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় নিহত হন 9ম শ্রেণীর শিক্ষার্থী ইবনে তাইম। সকালে কাঠেরপুল ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে ভোর 4:30টার দিকে দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান সিএনজি অটোরিকশার 2 আরোহী। তাদের বাড়ি উপজেলার সরকারপুর গ্রামে। এদিকে রাত 3:45টার দিকে বুড়িচংয়ের নিমসারে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2টি গাড়িরই চালক নিহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে রেলওয়ের 3টি পৃথক বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে চরম অবহেলা এবং বিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমদ। তিনি জানান, এরই মধ্যে প্রতিবেদনে যাদের অবহেলার বিষয়টি উঠে এসেছে সেই ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গেল 18 মার্চ বগুড়ার সান্তাহারের বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়, আহত হন শতাধিক যাত্রী। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা মজিবর গাজী নামে এক জেলেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্টগার্ড বেস মোংলায় কোস্টগার্ডের কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডাকাতদের আস্তানা থেকে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে রেখে দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবনকে যে কোনো মূল্যে দস্যুমুক্ত করা হবে। আত্মসমর্পণের পর আবার অপরাধ করলে তা মেনে নেবে না সরকার, বলেছেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দুপুরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের দস্যুদের কোনো ছাড় নেই, বনদস্যুদের আত্মসমর্পণের কোনো সুযোগ দেওয়া হবে না। তবে সেই অঞ্চলের মানুষদের প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, বিষ দিয়ে মাছ শিকার আত্মহত্যা শামিল। এতে ভবিষ্যৎ প্রজন্মের মৎস্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এবং জলজ ও বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে কোনো মূল্যে দস্যুমুক্ত করবো সুন্দরবনকে, তবে আপনাদের সহযোগিতা সব থেকে বেশি লাগবে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটা করা সম্ভব হবে। আমি প্রথমে বলেছি, আত্মীয়তা দেখা যাবে না। একটা লোক অন্যায় করেছে তাকে অন্যায়কারী হিসেবে দেখেন। সুন্দরবনে যে জলদস্যু বনদস্যু তাকে সেইভাবে দেখেন, তাকে মামা খালা চাচা নিজের সন্তান হিসেবে দেখেন না। সব কর টাকা আদায়ের জন্য করা হয় না, লিকেজ বন্ধ করতেও কর আরোপ করে এনবিআর। এমনটাই বলেছেন প্রতিষ্ঠান চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের আগে দ্বিতীয় দিনের মতো অংশীজনের মতামত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এতে অংশ নেয় ব্যাংক ও পুঁজিবাজার খাতের শীর্ষস্থানীয় 8টি সংগঠন। প্রস্তাব তুলে ধরেন কর ও শুল্ক কাঠামো নিয়ে। এ সময় পুনঃ বীমা, প্রিমিয়াম ও কমিশনের ভ্যাট কর প্রত্যাহার, কর্পোরেট কর কমিয়ে আনা ও স্বাস্থ্য, কৃষি ও ডিজিটাল বীমায় কর অব্যাহতির দাবি তোলা হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের কল্যাণে এই কর আহরণ করা হয়। আমাদের কাছে তথ্য আছে, আপনার নিজ নামে ইলেকট্রিক মিটার আছে, তার মানে আপনি ফ্ল্যাট বা বাড়ির মালিক, কিন্তু আমরা দেখছি আপনি আপনার ওয়েলথ স্টেটমেন্টে কোনো সম্পদ দেখান নাই এবং বাড়ি ভাড়াও দেখান নাই। আপনি দয়া করে সেগুলো ফিল আপ করে আসেন। দিস ইজ হাউ উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট। তো এগুলো অটোমেশন গুলো হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সব ধীরে ধীরে সব ঠিক করে দিতে পারবো। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে ক্রিকেট, ফুটবল সহ 7টি খেলাকে বাধ্যতামূলক করা হবে, এমনটা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, আগামী 30 এপ্রিল সারা দেশে একযোগে 7টি ইভেন্টে নতুন করে স্পোর্টস শুরু হবে। সিলেটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুল হক আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব। এরই মধ্যে 129 জনকে ক্রীড়া ভাতা ও কার্ড দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও 500 জনকে এই ভাতার আওতায় আনা হবে। এর আগে ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে মাঠ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। হতাশা জানান মাঠের অব্যবস্থাপনা নিয়ে। আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি।
রাজধানীর ফার্মগেট, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে শুরু হয় অভিযান, চলবে 5 এপ্রিল পর্যন্ত। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়। ডিএমপি বলছে, দোকানিদের সতর্ক করা হচ্ছে, সরে না গেলে কঠোর হবেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থপথ, সড়কের জায়গা জুড়ে শত শত দোকান, তবে নেই বেচাকেনা। সব গুটিয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন দোকানিরা। আগেই সবার কাছে খবর চলে গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে হবে অভিযান। একই অবস্থা রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড সহ আশপাশের বিভিন্ন এলাকার। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে বুধবার তারা দোকান চালু করেননি। অভিযোগ আছে, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করে আসছেন তারা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ দোকানি। এই বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো মেসেজ নেই। না এরকম কোনো কিছু না। আমরা প্রতি বছরেই ঈদের পর খুলতে বলতে আমরা 2-3 সপ্তাহ আমাদের সময় লেগে যায়। মগবাজার ও কাকলি সড়কে অভিযান চলাকালে অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কেউ কেউ। এ সময় কয়েকজনকে দেয়া হয় অর্থদণ্ড। এই যে দোকান আছে, সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেল পেলাম রোডের মধ্যে। এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে তোলা অবৈধ রেস্টুরেন্ট এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদেও কাজ করছে আভিযানিক দল। এখনই কঠোর অবস্থানে না যাওয়ার ইঙ্গিত পুলিশের, সুযোগ দিতে চান সরে যাওয়ার। আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন, তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই ফুটপাতে বসেছিলেন। যুগ যুগ ধরে এভাবে ব্যবসা করে আসছেন তারা। আমরা তো আর কারো ক্ষতি করতেছি না, কোনো সমস্যা হইতেছে না। যেটা মানুষের চলাচলের পথ, যেটা ওটা তো ঠিকই আছে। দোকানদার যারা আছে রাস্তায়, তারা কিন্তু এখানে লাত্তি দিলে ওখানে যায়, ওখানে লাত্তি দিলে এখানে যায়। আমার আপনার দোকান, আমাদের বিবে আছে, বাচ্চা ছেলে মেয়ে সব আছে, আমরা এখানে কোথায় যাবো? কোন যারা দোকানদার আছেন তারা দোকান ছড়ায় নেন। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফুটপাতের কিছু দোকানদার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সকালে জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ দোকান, ভাসমান স্থাপনা এবং পথ দখল করে রাখা বিভিন্ন অবকাঠামো সরিয়ে ফেলা হয়। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। নেত্রকোনার বিরিশিরিতে উত্রাইল খালি খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে শুরু হয় এই অভিযান। এ সময় ৭১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। উত্রাইল খালি খাল দখল ও অনেক জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার জানান, পর্যায়ক্রমে অন্যান্য খাল নদীর জায়গাও অবৈধ দখলমুক্ত করা হবে। নড়াইলের ফসলের মাঠে দোল খাচ্ছে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল। প্রচলিত ফসলের পাশাপাশি লাভের আশায় কয়েক বছর ধরেই এই সূর্যমুখী চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। অনেকে ছেড়ে দিয়েছেন সরিষার আবাদও। 4 বছরের ব্যবধানে দ্বিগুণ জমিতে আবাদ হচ্ছে। প্রণোদনা ও পরামর্শ দিয়ে চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সূর্যের দিকে মুখ তুলে ফুটে আছে হাজারো ফুল। মধু আহরণে ব্যস্ত মৌমাছি, খাবারের সন্ধানে উঠছে পাখি। সেখানে তপ্ত রোদের মধ্যেই ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক বাদল হোসেন। গত মৌসুমে স্বল্প পরিসরে সূর্যমুখী চাষ করে লাভবান হয়েছিল তিনি। এবার 50% জমিতে চাষ করেছেন। এবারও ভালো ফলন ও লাভের প্রত্যাশা তার। আমি ভালো ফলন পাই। আমি এবছর 50 শতকে জমিতে চাষ করেছি এবং এই তেল আমি গত বছর বাঙিয়ে খাইছি। এই তেলে অনেক সুস্বাদু এবং খেতে ভালো, যার কারণে আমি এবার 50 শতকে করেছি এবং আমার দেখা দেখি মাঠে আরও অনেকে চাষ করেছে।
শুধু চাষরার বাদল হোসেন নয়, জেলার বিভিন্ন মাঠে এবার প্রায় ১৫০০ চাষি সূর্যমুখীর আবাদ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২২ সালে জেলায় ৯৮ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। চলতি বছরে ১১৭ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ১৯১ হেক্টর জমিতে। চাষিদের কেউ কেউ দ্বিতীয় তৃতীয়বারের মতো চাষ করছেন সূর্যমুখীর। গাছপাতা দেখা যাচ্ছে খুবই ভালো। তো যদি এভাবে আমরা ফলনশীল হই তাহলে আমি আগামীতে হয়তো আল্লাহ দিলে আমি ১ একর জমিতে চাষ করব। ফলন যদি ভালো হয় আগে আমি ভাঙ্গাবো, ভাঙ্গায় তেল খাবো, তারপরে বিক্রি করব। সূর্যমুখী চাষ হওয়া অধিকাংশ জমিতেই আগে এই মৌসুমে সরিষা চাষ হতো। লাভ বেশি ও তেলের পুষ্টিমান ভালো হওয়ায় সূর্যমুখীতে ঝুঁকছেন অনেকে। বলছেন লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে আবাদ করবেন তারা। দেখলাম তো সরিষার চেয়ে ফলন ভালো বা এমনি খরচ কম, সারতে সত্যি ভালো, এমনি ফলনও ভালো। আমি তার জন্যই এইটা আবার সরিষা বাদ দিয়ে আমি এটা ডাইরেক্টই লাগাইছি। সরিষা করলে যে ঝুঁকিপূর্ণ আছে, এই সূর্যমুখীতে ঝুঁকিপূর্ণ নেই আমাদের। এতে করে আমরা সূর্যমুখীতে অনেক ফলন পাই এবং আমরা দামেও বেচতে পারি। এতে করে চাষি বাঁচি থাকতে পারে। উৎকৃষ্ট মানের সূর্যমুখীর তেল উৎপাদন অব্যাহত থাকলে কমবে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, দেওয়া হচ্ছে প্রণোদনা। কৃষকরা সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হচ্ছে, তারা নিজেরাও খাচ্ছে এবং বিক্রি করতেছে। সূর্যমুখী এরকম অব্যাহত থাকলে আমরা আশা করি সয়াবিনের তেলের যে আমদানি নির্ভরতা সেটা কমবে, আমরা স্বাবলম্বী হব। এই যে সূর্যমুখী এটা করলে আমার লাভ তো আছেই, প্লাস হলো যে আমি এমন একটা তেল খাচ্ছি যেটা আমার শরীরের জন্য উপকার, ক্ষতিকর না। এই কারণেই আমাদের কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করি। জেলায় এবছর 450 টন সূর্যমুখী উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। শাজনীন অন্তরা, যমুনা নিউজ। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।